এটা সৌদি আরব, যাকে বলা হয় ইসলামের জন্মস্থান। কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের শাসনতন্ত্র পরিচালিত হয় রাজতন্ত্রের মাধ্যমে, যেখানে আইন এতটাই কঠিন যে আপনার গা শিউরে উঠবে, যেখানে হত্যা, মাদক চোরাচালান, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, ধর্মত্যাগ ইত্যাদির জন্য জনসম্মুখে করা হয় তলোয়ার দিয়ে শিরচ্ছেদ। চুরি করার জন্য হাত কেটে দেওয়া বা ছোট আর ক্ষুদ্র অপরাধেও জেলে কাটাতে হয় দীর্ঘ বছর। সৌদি আরব তেল সমৃদ্ধ, ধর্মীয়ভাবে রক্ষণশীল আর বিশ্বের অন্যতম কঠোর আইন প্রয়োগকারী দেশ। আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও সৌদি আরব তার ধর্মীয় পরিচয় ও তেল ভিত্তিক অর্থনীতির জোরে সব চাপ সামলে নিচ্ছে। বিশ্বে প্রায় সব দেশই কখনো না কখনো রাজনৈতিক অস্থিরতা দেখেছে। কোথাও সরকার বদলেছে বিপ্লবে, কোথাও সেনা ট্যাঙ্ক ঘুরেছে রাস্তায়। কিন্তু এই দেশে শত বছরেও কোনো সামরিক বিদ্রোহ বা গণ অভ্যুত্থান হয়নি। কিন্তু কেন? রাজপরিবার কি এতটাই শক্তিশালী, নাকি এর পেছনে আছে কোনো অদৃশ্য কৌশল? অনুকরণ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সৌদি আরবে কেন কখনো সামরিক বিদ্রোহ বা গণ অভ্যুত্থান ঘটে না। চলুন শুরু করি। মধ্যপ্রাচ্যের এটি একটি সার্বভৌম আরব রাষ্ট্র, যা সরকারিভাবে সৌদি আরব সাম্রাজ্য নামে পরিচিত। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। আয়তনে মুসলিম বিশ্বের তৃতীয় বৃহত্তম। সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত, দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। সৌদি আরবের ইতিহাস শুরু হয় 1932 সালে, যখন আব্দুল আজিজ ইবেন সাউদ আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রকে একত্রিত করে প্রতিষ্ঠা করেন কিংডম অফ সৌদি আরব। সেই থেকেই দেশটি একটি রাজতন্ত্র, যেখানে রাজা শুধু রাষ্ট্রপ্রধানই নন, ধর্মীয় প্রতীক হিসেবেও বিবেচিত হন। ইসলাম ধর্মের দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনা এই দেশের সীমার ভেতরে হওয়ায় রাজপরিবারের প্রতি ধর্মীয় শ্রদ্ধা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। 1992 সালে রাজকীয় ফরমান জারির মাধ্যমে গৃহীত মৌলিক আইন অনুযায়ী রাজাকে অবশ্যই শরিয়া এবং কুরআন মেনে শাসন করতে হবে। অধিকাংশ সমালোচকের মতে সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থা স্বৈর একনায়কতান্ত্রিক। দি ইকোনমিস্ট প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি আরব সরকারকে পৃথিবীর পঞ্চম সর্বাধিক স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করা হয়। 2012 সালে পত্রিকাটির ডেমোক্রেসি ইন্ডেক্সে প্রকাশিত এই প্রতিবেদনে আরও 167 দেশের নাম উল্লেখিত ছিল। ফ্রিডম হাউস নামক অপর একটি পত্রিকা 2013 সালে দেশটিকে সর্বনিম্ন রেটিং 7 দিয়েছে, যার অর্থ সৌদি আরবে সাধারণ জনগণ মুক্ত নয়। অবশ্য প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী গোত্রীয় সম্মেলন মজলিসে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি বাদশাহের কাছে আবেদন করতে পারে। সৌদি রাজপরিবারের ক্ষমতা টিকে আছে 3টি স্তম্ভের উপর: রাজনীতি, ধর্ম ও অর্থনীতি। ক্ষমতা এমন একটা জিনিস যা প্রত্যেকেই পেতে চায়, আর এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পুত্র, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মাত্র 29 বছর বয়সে মোহাম্মদ বিন সালমানকে ঘোষণা করা হয় ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। প্রতিরক্ষা মন্ত্রী হবার পরপরই তিনি নিজের পদ ব্যবহার করতে শুরু করেন। কৌশলে তিনি ধীরে ধীরে আলাদা করে ফেলেন তার বাবাকে বাবার পুরনো পরামর্শদাতা ও ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীদের থেকে। এমনকি বলা হয় মোহাম্মদ বিন সালমান তার মা ও 2 বোনকেও গৃহবন্দী করেন। আর এই ব্যাপারে বাদশাহ সালমান কিছুই টের পাননি। কিছুদিন পরই আসে একটা নাটকীয় সিদ্ধান্ত। তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে হঠাৎ করে পদচ্যুত করা হয়, আর তার জায়গায় যুবরাজ ঘোষণা করা হয় মোহাম্মদ বিন সালমানকে। নায়েফকে পরবর্তীতে গৃহবন্দী করে রাখা হয়। আর তখন থেকেই সৌদি রাজনীতিতে স্পষ্ট হয়ে যায় পরবর্তী বাদশাহ হবেন মোহাম্মদ বিন সালমান। বন্ধুরা, আজকের মতো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গল্পটি সংক্ষিপ্তভাবে বললাম। আপনি যদি তার পূর্ণ গল্প জানতে চান, অবশ্যই কমেন্টে জানান। চলুন এবার মূল গল্পে প্রবেশ করি। 2020 সালে সৌদি আরবে মোট সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 2,82,000, আর প্রতিরক্ষায় ব্যয় হয়েছে চমৎপ্রদ 74 বিলিয়ন মার্কিন ডলার, যার ফলে সৌদি আরব দাঁড়িয়েছে বিশ্বের 5ম সর্বাধিক সামরিক ব্যয়কারী দেশ হিসেবে। প্রিন্স খালিদ বিন সালমান রাজা সালমানের ছোট ছেলে আর বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই। তিনি দেশের প্রতিরক্ষা আর নিরাপত্তা নীতিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সৌদি আরবের নিরাপত্তা কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো একক বাহিনী কখনো অতিরিক্ত শক্তিশালী হতে না পারে। সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, রয়্যাল গার্ড সবাই পরিচালিত হয় ভিন্ন ভিন্ন চেইন অফ কমান্ডে। তাদের মধ্যে থাকে সূক্ষ্ম প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার মধ্যে দিয়েই বাদশা পান সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
রাজ পরিবারের সদস্যরাই থাকেন এই বাহিনীগুলোর দায়িত্বে, যাতে একজন আরেকজনের উপর নজর রাখতে পারেন। চলুন এখন ফিরে যাই ইতিহাসের দিকে। 1950 ও 60-এর দশকে আরব বিশ্বে একের পর এক ঘটেছিল সামরিক অভ্যুত্থান। 1969 সালে তেল সমৃদ্ধ লিবিয়ায় রাজতন্ত্র উৎখাত করে ক্ষমতায় আসেন মুয়াম্মার গাদ্দাফি। এই ঘটনাটা সৌদি রাজপরিবারের জন্য ছিল ভয়ঙ্কর সতর্কবার্তা, কারণ লিবিয়া আর সৌদি আরব দুই দেশই ছিল জনবহুল মরুভূমি অঞ্চল। বাদশাহ ফয়সাল তখন বুঝতে পারেন একটি সামরিক বিদ্রোহ সৌদি রাজতন্ত্রকেও ধ্বংস করে দিতে পারে। তাই তিনি গড়ে তোলেন এক অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোরভাবে দমন করেন যে কোনো ভিন্ন মত। তিনি বলেন, আমাদের সংবিধান হলো কুরআন, অর্থাৎ রাজতন্ত্রের বৈধতা প্রতিষ্ঠিত হয় ইসলামী দৃষ্টিকোণেই। কিন্তু তবুও একসময় পরিকল্পনা করা হয় একটি সামরিক বিদ্রোহের। কিছু অফিসার চেয়েছিল বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করে রিয়াদের রাজপ্রাসাদে বোমা হামলা চালাতে। তাদের উদ্দেশ্য ছিল বাদশাহ ও উত্তরসূরিদের হত্যা করে একটি আরব প্রজাতন্ত্র ঘোষণা করা। এই ষড়যন্ত্রে জড়িতদের অনেকেই ছিলেন হেজাজি বংশোদ্ভূত, যে অঞ্চলটি ছিল 1925 সাল পর্যন্ত স্বাধীন রাজ্য। প্রধান ষড়যন্ত্রকারী ইউসুফ তাউইল একজন ব্যবসায়ী আর প্রিন্স ফাহাদের ঘনিষ্ঠ ছিলেন। ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে শুরু হয় ব্যাপক অভিযান। গ্রেফতার হন 28 জন লেফটেন্যান্ট কর্নেল, 30 জন মেজর এবং আরও 200 কর্মকর্তা। 1969 সালের শেষ নাগাদ জড়িত থাকার অভিযোগে প্রায় 2000কে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়, যাদের মধ্যে ছিলেন 2 কর্নেল দাউদ রৌমি এবং সাইদ আল উমারি। বাদশাহ ফয়সাল পরবর্তীতে দাবি করেন এই অভ্যুত্থান পরিকল্পনা করেছিলেন মিশরীয় কর্মকর্তারা এবং এর মূল পরিকল্পনাকারী ছিলেন সাম শরফ। এই ঘটনায় প্রমাণ করে সৌদি রাজতন্ত্র তাদের ক্ষমতা রক্ষায় ধর্ম, রাজনীতি আর অর্থনীতিকে একসঙ্গে ব্যবহার করে এসেছে বহু দশক ধরে। সৌদি রাজতন্ত্র অর্থনৈতিক দিক থেকেও অদ্ভুতভাবে স্থিতিশীল। দেশটির মূল অর্থনীতি গঠিত হয়েছে একটি মাত্র স্তম্ভের উপর। পেট্রোলিয়াম বাজেটের প্রায় 75% রাজস্ব এবং রপ্তানি আয়ের 90%ই আসে তেল শিল্প থেকে। সৌদি আরবে রয়েছে বিশ্বের মোট তেল মজুদের প্রায় 20%, সংখ্যায় প্রায় 26,000 কোটি ব্যারেল। তেলের পাশাপাশি এখানে আছে গ্যাস আর সোনার বিশাল খনি। অর্থনৈতিক সূচকে সৌদি আরব এখন বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভারত এগুলো সৌদি আরবের প্রধান আমদানিকারক দেশ। অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র আর আমিরাত হলো সৌদি আরবের প্রধান রপ্তানির গন্তব্য। সৌদি সরকার জনগণকে এমনভাবে আর্থিকভাবে নির্ভরশীল করে রেখেছে যে তাদের জীবনে অসন্তোষের সুযোগ খুবই কম। সৌদি নাগরিকরা পান নানা ধরনের সরকারি সুবিধা ও ভর্তুকি, যা তাদের জীবনকে করে তুলেছে তুলনামূলকভাবে সচ্ছল ও স্থিতিশীল। শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার জন্য কোনো টিউশন ফি লাগে না। আর সরকারি হাসপাতালে চিকিৎসা ও ওষুধ প্রায় বিনামূল্যে দেওয়া হয়। যারা বেকার তাদের জন্য রয়েছে হাফিজ নামের বেকার ভাতা কর্মসূচি, যেখানে মাসে প্রায় 2000 রিয়াল দেওয়া হয়। তবে এটি স্থায়ী নয়, কয়েক মাস বা 1 বছরের জন্যই কার্যকর। নাগরিকদের বাড়ি নির্মাণের জন্য সরকার দেয় বিনামূল্যে জমি অথবা কম সুদের ঋণ। অনেক ক্ষেত্রে দেয় ভাড়ার সহায়তাও। বিদেশিদের তুলনায় সৌদি নাগরিকরা জ্বালানি, বিদ্যুৎ, পানি আর গ্যাসের বিল অনেক কম দেয়, কারণ সরকার এক্ষেত্রে দেয় বড় পরিমাণ ভর্তুকি। সরকারি চাকরি, প্রশাসনিক পদ, এমনকি আধা সরকারি সংস্থার বেশিরভাগ পদ শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত, যেখানে বেতন ভালো, কাজের চাপ কম আর চাকরির নিরাপত্তা অনেক বেশি। দরিদ্র, প্রতিবন্ধী বা বৃদ্ধ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ ভাতা, যেখান থেকে মাসে 800 থেকে 3000 রিয়াল পর্যন্ত সহায়তা দেওয়া হয়। এইভাবে তেল সম্পদের বিপুল আয় জনগণের কল্যাণে ব্যয় করে রাজ পরিবার তৈরি করেছে একটি অর্থনৈতিক নিরাপত্তা বলয়। শিক্ষা, স্বাস্থ্য, ভর্তুকি, সরকারি চাকরি সব কিছুই যেন রাজ পরিবারের সৌজন্যে প্রাপ্ত উপহার। তাই সাধারণ মানুষ রাজনীতিতে আগ্রহী নয়। তারা জানে স্থিতিশীল রাজতন্ত্র মানেই জীবনের নিশ্চয়তা। নো ট্যাক্সেশন, নো রেভলিউশন, অর্থাৎ কর না থাকলে বিপ্লবও হয় না। এই বাস্তবতাই সৌদি সমাজে কাজ করে বছরের পর বছর। আর এভাবেই গড়ে উঠেছে এমন এক রাষ্ট্র ও রাজপরিবারের সম্পর্ক যা ভাঙা প্রায় অসম্ভব। সৌদি রাজতন্ত্রের টিকে থাকার আরেকটি বড় রহস্য হল ধর্মীয় প্রভাব। অষ্টাদশ শতাব্দী থেকেই সৌদি রাজপরিবারের সঙ্গে ওয়াহাবি ধর্মীয় নেতাদের এক ধরনের ঐক্য চুক্তি রয়েছে। এই চুক্তি অনুযায়ী ধর্মীয় নেতারা জনগণকে ইসলামের দৃষ্টিতে রাজাকে আল্লাহ প্রদত্ত শাসক হিসাবে মানতে শেখায়, আর রাজপরিবার ধর্মের প্রচার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে। ফলে রাজনৈতিক বিরোধিতা কেবল বেআইনি নয়, অনেক সময় ধর্মবিরোধী বলেও গণ্য হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাজপরিবারের সামাজিক নজরদারি ব্যবস্থা। প্রতিটি প্রদেশে রাজপরিবারের প্রতিনিধি বা গভর্নর রয়েছেন, যারা স্থানীয় নেতাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখেন।
সম্ভাব্য কোনো অসন্তোষ দেখা দিলেই তা আগেভাগে শনাক্ত ও সমাধান করা হয়। তাছাড়া আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ। হিউম্যান রাইটস ওয়াচের 2018 সালের মে মাসের প্রতিবেদনে বলা হয়েছিল যে সৌদি সরকার 6 মাসেরও বেশি সময় ধরে 2305 জনকে আটক করেছে, যার 251 জন 3 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং তাদের কখনো বিচারকের সামনে হাজির করা হয়নি। শুধু তাই নয়, নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি ফর দ্য প্রোটেকশন অফ জার্নালিস্টও তাদের প্রতিবেদনে বলেছে সৌদি আরবে 26 জন সাংবাদিক বন্দী রয়েছেন। এই সংখ্যা চীন ও তুরস্কর পর বিশ্বে সর্বোচ্চ। শুধু তাই নয়, 2019 সালে 1000 সৌদি নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সৌদি সমাজে স্বাধীন রাজনীতি বা দলীয় প্রতিদ্বন্দ্বিতা নেই। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত, যাতে কোনো বিপ্লবী চিন্তা ছড়িয়ে পড়তে না পারে। তাই গণ অভ্যুত্থানের বীজ গজানোর আগেই তা মুছে ফেলা হয়। সবশেষে রাজপরিবারের ঐক্য ও পশ্চিমা মিত্রতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন রাজতন্ত্রের স্থায়িত্ব নিশ্চিত করে। অতএব সৌদি আরবের স্থিতিশীলতা শুধু ভয় বা শক্তির কারণে নয়, এটি এক প্রকার সামাজিক চুক্তি। আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।